হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পের নাম হচ্ছে অলৌকিক সত্য ঘটনা। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আমাদের গল্প মাঠে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন ঘটনা শুরু করা যাক। আমার ওয়াইফ মিলিকে আজকাল আমার একটু ভয় ভয় লাগে। এই ভয় আগে ছিল না, নতুন হয়েছে। বিয়ের আগেও শুনেছিলাম মিলের উপর জিনের আসর আছে। সেই জিন চায় না মিলে কারোর সাথে বিয়ে হোক। এই জন্যই মিলির প্রথম স্বামী বিয়ের পরের দিনই স্ট্রোক করে মারা যায়। আসলে এটা একটা ওসিলা। এই জিন মিলির বরকে মেরে ফেলেছিল। না হলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ করেই বিয়ের রাতে স্ট্রোক করতে যাবে? অনেকে নাকি এটাও বলতো যে মিলির সাথে ওই জিনের শারীরিক সম্পর্ক ছিল, মিলির পেটে ওই জিনের বাচ্চা ছিল, সেটা পরে মিলি নষ্ট করেছে। এইসব আমি শুনেছিলাম মিলির সাথে আমার বিয়ের কথা যখন চলছিল সেই সময়। আমি অবশ্যই এসব জিন ভূত বিশ্বাস করি না, তাই তো এসব কথা কান না দিয়ে মিলিকে বিয়ে করেছিলাম। তবে এখন মাঝে মাঝে ওকে আমার ভয় লাগে। আমার পরিচয় দিইনি, আমি আবির, গরিব পরিবার ছেলে। অবশ্যই পরিবারে বলতে তেমন কেউ নেই আমার। মা বাবা অনেক আগেই মারা গেছেন লঞ্চ ডুবে। আমার দাদা বাড়ি ছিল বরিশাল, আমরা থাকতাম ঢাকায়। বাবা একটা ছোট্ট চাকরি করতেন। একবার আমার দাদা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। নানিমা সেই সময় আমাদের দেখতে ঢাকায় আসছিলেন। 4 বছরে আমাকে নানির কাছে রেখে মা আমার বাবা চলে গেলেন বরিশালের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লঞ্চ ডুবিতে মারা যান দুজনেই। সেই থেকে নানির কাছে রয়ে গেলাম। সেই নানিও মারা গেলেন আমার 14 বছর বয়সে। আমার মা ছিলেন নানির একমাত্র সন্তান, তাই কাছের বলতে আর কেউ রইল না। দাদি অসুস্থ মানুষ, থাকেন চাচাদের সংসারে, আমাকে রাখবেন কিভাবে? নানি মারা যাওয়ার পর দূর সম্পর্ক এক মামার কাছ থেকে এসএসসি পাস করে ঢাকায় চলে আসছি। এখানে এসে টিউশনি করে মানুষের দোকানে কাজ করি, বিএস পাস করি। এখন একটা বিস্কুট কোম্পানিতে ক্যারানের পোস্টে চাকরি করছি। বিয়ে করার কথা ভাবতে ভাবতে বয়স 20 পেরিয়ে গেল। আসলে আমার জন্য যে মেয়ে দেখবে এমন কাছের কেউ নেই। এক রুম আর বারান্দালে একটা বাসায় একাই থাকি, নিজেই রান্না করে খাই। কেরোসিনের চুলায় ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজি করে খাই। মাঝে মাঝে বাইরে হোটেলেও খেয়ে নিই যখন রান্না করতে ভালো লাগে না। তো একদিন অফিস থেকে ফিরে ভাত রাঁধতে গিয়ে মার পরে হাত পুড়ে গেল। পরের দিন অফিসে গেলে আমার কলিগ রাফির ভাই বললেন, এভাবে কি চলে নাকি মিয়া? এবার একটা বিয়ে শাদী করে ফেললো তো। আমি বললাম, আমাকে মেয়ে দিবে কে? রাফিন ভাই বলল, কি যে বলেন, এই দেশে মেয়ের অভাব আছে নাকি? আপনি শুধু হ্যাঁ বলেন, আমি কি বলবো? শুধু হাসলাম। যার মানে দেখেন, খুব সুন্দর একটা মেয়ে আছে, সিনেমার নায়িকাদের মতো দেখতে, বাবার অবস্থাও ভালো, দেখলেই পছন্দ হবে আপনার। আমি বললাম, এমন মেয়ে আমার সাথে বিয়ে দিবে কে? রাফিন ভাই বলল, কথা তো ওইখানেই ভাই, আপনাকে খুলেই বলি, তবে বিদেশিনী ব্যাপার, লুকিয়ে রাখা ঠিক হবে না। মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু সংসার হয়নি একদিনও। আমি একটু দমে যাই। ও, একদিনও সংসার হয়নি কেন? ছেলেটা বিয়ের রাতেই মারা যায়, স্ট্রোক করেছিল। ইস, খুব দুঃখজনক ঘটনা। আরও দুঃখজনক হলো, ওই ঘটনার পর সবাই ভাবতে শুরু করলো মেয়েটার কোনো দোষ আছে। অলক্ষণে মেয়ে আর কি, ওর জন্যই বরটা মারা গেছে। এমন আবার হয় নাকি এখন? এইসব কুসংস্কার এখনও কেউ মানে? আপনার যা কথা মনে হয় আহরণ হচ্ছে। কত বিশেষের কারণ যে মেয়েটার বিয়ে ভাঙতে। এই যে এই মেয়েটার আর বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষে আসে দেখে পছন্দ করে, কিন্তু এইসব কথা শোনার পর বিয়ে ভেঙে দেয়। এটা তো ঠিক না। জীবন মৃত্যু সব খোদার হাতে, কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এখন আমার মৃত্যু হতে পারে, সেখানে আপনার তো কোনো হাত নেই। আপনি এভাবে ভাবছেন, কিন্তু সবাই তো এমন করে ভাবতে পারে না। আপনাকে একটু হলেও চিনি বলে এই মেয়ের কথা বললাম। মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিয়ে ভীষণ টেনশনে আছে। বিবাহযোগ্য মেয়েকে আর কতদিন ঘরে রাখবে? আপনিই দেখেন। মেয়ে যদি পছন্দ হয় তো কথা ফাইনাল করব। পছন্দ না হলে আরও মেয়ে আছে। আমার একটু আগ্রহ হলো, মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে। মেয়ে নাকি ভীষণ সুন্দরী। সুন্দরীর প্রতি আকর্ষণ সব মানুষেরই কম বেশি আছে, আমিও এর বাহিরে না। আর তাছাড়া
আমার যেহেতু এইসব কুসংস্কার নিয়ে মাথা ব্যথা নাই, তাই বললাম এই মেয়েটাকেই দেখি তাহলে। আচ্ছা, আমি ডেট করে জানাবো। মেয়ের বাসায় কথা বলে নিই। পরের দিন অফিসে যেতেই রাকিব ভাই বললেন, ভাই তৈরি থাকেন, আগামীকাল শুক্রবার মেয়ে দেখতে যাব। শুক্রবার বিকালে রাকিব ভাই সহ মেয়েদের বাসায় পৌঁছে গেলাম। দোতলা সিমসাম একটা বাড়ি, দোতলা পুরোপুরি কমপ্লিট হয়নি। বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। সেখানে একপাশে ছোট্ট একটা ফুলের বাগান, আর ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালের চারপাশে ধরে নানান রকম ফলের গাছ। দোতলা এখনও কমপ্লিট হয়নি, দুটো ঘরের কাঠামোতে তুলে রাখা হয়েছে। আসার পথেই মিষ্টি কিনে এনেছি, সেগুলো একটা কম বয়সী মেয়ে এসে বাড়ির ভেতরে নিয়ে গেল। বসার ঘরে মিলির বাবার বড় ভাই আছেন। আমাকে টুকটাক প্রশ্ন করলেন, তা বাবাজি, বাড়ি কোথায় আপনার? জি বরিশাল। চাকরি যে কোথায় করেন? আমি কোম্পানির নাম বললাম। এটার অফিস কোথায়? গাজীপুরে। বাবা যেন কি পাস দিয়েছেন? বিএসসি পাস করেছি। মাশাল্লাহ। বাড়িতে কে কে আছেন? কাছের বলতে তেমন কেউ নাই, এক দূর সম্পর্কের মামা আছেন, দাদি আর চাচারা আছেন, খুব একটা যোগাযোগ নেই। আচ্ছা। কথাবার্তার এক পর্যায়ে মিলি ঢুকলেন শরবতের গিলাস হাতে নিয়ে। আসসালামু আলাইকুম। রাকিব ভাই জোরে সালামের উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম। মিলির কণ্ঠস্বর ভীষণ মিষ্টি, যেন রিনিঝিনি করে কাচের চুরির আওয়াজ তুলছে। আমি মুখ তুলে মিলির দিকে তাকালাম। বড় করে ঘোমটা টানানো, চেহারা দেখা যাচ্ছে না। মিলির এক ভাবি ঢুকলেন পিছন পিছন। উনি মিলির বসার পর পেছন থেকে ঘোমটাটি একটু টেনে মুখটা বের করে দিলেন। রাকিব ভাই বললেন, মাশাল্লাহ। আমি হা হয়ে গেলাম। এত সুন্দর দেখতে কোনো মানুষ হয় নাকি? এই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এনারা? ভাবি বললেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাকিব ভাই বললেন, আপনার পুরো নামটা যেন কি? মোসাম্মদ শারমিন মিলি। সুন্দর নাম। রাকিব ভাই আমাকে বললেন, ভাই কিছু জানতে চাইলে বলেন। আমি রাকিব ভাইকে বললাম, আমার তেমন কোনো প্রশ্ন নাই। মিলি ওর ভাবের কানে কানে কী যেন বললেন। উনি বললেন, আপনারা বরং নিজেরাই একা কথা বলুন। আমাকে ছাদে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর মিলি এলো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমার সম্পর্কে সব কিছু জানেন তো? জি শুনেছি। আপনার বিয়েতে আপত্তি নেই? না, অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি হয়তো আমার সম্পর্কে সবটা জানেন না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে, ছোটোখাটো একটা চাকরি করি। গাজীপুরে একটা এক রুমের বাসা ভাড়া নিয়ে থাকি। আমার সম্পত্তি বলতে তেমন কিছুই নাই, মানে জমি জমার কথা বলছি। আপনি বিয়েতে রাজি তো? আমার আপত্তি নেই। তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি। জি, বাবার সাথে কথা বলুন। 7 দিনের মধ্যে মিলির সাথে আমার বিয়ে হয়ে গেল। মিলিকে নিয়ে উঠলাম আমার এক রুমের ছোট্ট বাসায়। বাসরাতে মিলে আমাকে বলল, আপনি আমাকে বিয়ে করলেন, আপনার ভয় নাই? কিসের ভয়? এই যে আমার সাথে জিন থাকে, এটা জেনেও বিয়ে করলেন? এইসব জিন ভূত কখনো মানুষের সাথে থাকে না, এসব আমি বিশ্বাস করি না। হি। হাসলেন কেন? হাসির কিছু বলিনি। আমার সাথে কিন্তু আসলে জিন আছে। আচ্ছা, ডাকুন আপনার জিনকে। উনিও তো আমাদের সাথে এই বাসাতেই থাকবেন আজ থেকে। আমার সাথে আলাপ পরিচয় করিয়ে দেন। আপনি বিশ্বাস করলেন না, কিন্তু সবাই বিশ্বাস করে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এক একজনের এক এক রকমের মতে বিশ্বাস রাখে। তাতে বিশ্বাস তো আর আমি বদলাতে পারবো না। আমার আগের স্বামী কিন্তু বিয়ের পরের দিনই মারা গেছে। শুনেছি। কিভাবে মারা গেল শুনবেন? এইসব কথা থাক, আপনি এখন ঘুমান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। ঘরটা ভীষণ এলোমেলো, একটাই ঘর তো, রান্না খাওয়া সব এখানে। আপনার কষ্ট হবে এইভাবে থাকতে। আমার কষ্ট হবে না, আমি গুছিয়ে ফেলবো। একটা কথা বলবো? জি বলেন। আপনি এত সুন্দর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে কখনো ভাবিনি। মিলি আমার কাছে সরে এসে বলল, আপনিও সুন্দর। এখন গলার হারটা খুলে দিন তো। এইসব খুব ভারী লাগছে। মিলি তার মাথায় দেওয়া লাল ওড়না সরিয়ে আমার দিকে পিছিয়ে ফিরে বসলো। আমি কাঁপা কাঁপা হাতে ওর গলার হারটা খুলতে চাইলাম, কিছুতেই খুলছিল না। মিলি খিলখিল শব্দে হাসছে। আমি সাহস করে ওর ঘাড়ে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। ও আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। মিলি আমার ছোট্ট এক রুমে খুব সুন্দর করে সংসার পাতলো। ঘরের একপাশে সুন্দর একটা কাপড়ের আলমারি রাখলো।
আর এক পাশে ছোট্ট একটা মেশিংয়ের রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখলো। সাইড টেবিল সুন্দর একটা ঘড়ি রেখেছে। ঘড়িটার নিচের দিকে একটা ছেলে একটা মেয়ে পেছন থেকে জড়িয়ে আছে। খাটের পাশে টেবিলের বেশ কিছু গল্পর বই রাখলো। ওগুলো ওর বাড়ি থেকে নিয়ে এসেছে ওর সাথে করে। মেয়েটা দারুণ গোছালো, নিজ পরিবারে থাকে। ওকে দেখে মনে হয় না ওর মধ্যে অশুভ কিছু বাস করে। মিলির অস্বাভাবিকতা প্রথম ধরা পড়লো একদিন রাতে। আমি আর মিলি বসে আছি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মিলি বলল, মোমবাতি আছে। আমি আনছি, তুমি বসে থাকো। আমি উঠে গেলাম মেয়াস আর মোমবাতি আনতে। হাতে হাতে এগোচ্ছি, হঠাৎ মিলি বলল, বায়ে সরে যান, দরজা বাঁ দিকে। আমি একটু বাঁ দিকে সরে এলাম, তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম। মিলি কিভাবে দেখছে? সারা ঘর তো ঘুটঘুটে অন্ধকার। তুমি আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ? আমি অন্ধকারে দেখতে পাই। ও মিথ্যা বলেনি, মিলি অন্ধকারে দেখতে পায়। অনায়াসে হাঁটাচলা করতে পারে, এমনকি তরকারিও কাটে, খাবার বাড়ে, এইসব টুকটাক কাজ আলো ছাড়াই করে ফেলে। ও মাঝে মাঝে অকারণেই হি হি করে হেসে, একা একাই কথা বলে, আবার হঠাৎ হঠাৎ মন খারাপ করে থাকে। যখন ওর মন খারাপ থাকে তখন আমার সাথে তেমন কথা বলে না, ওর চোখ ফোলা থাকে। আমিও বুঝি ও লুকিয়ে কান্না করছে। যে আমি এইসব জিন ভূত জাদুটোনা বিশ্বাস করতাম না, সে এখন মাঝে মাঝে ভাবি, সত্যি কি মিমিলের সাথে খারাপ কিছু আছে। একদিন কাজ শেষ করে বাসায় ফিরে দেখি ও অসময়ে শুয়ে আছে। আমি বুঝলাম ওর মন খারাপ, কারণ আমার সাথে কোনো কথাই বলেনি। উঠে চুপচাপ খাবার বেড়ে দিচ্ছে। আমি বললাম, তোমার মন খারাপ? আমাকে কারণটা বলা যায়? আপনি তো বিশ্বাস করবেন না। আচ্ছা বলো, বিশ্বাস করব। মিলি আগ্রহ নিয়ে পা গোছে আরাম করে বসলো, যেন কোনো মজার রূপকথার গল্প বলবে। আমার না একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে মানুষের অতীতের বিষয়ে কোনো ঘটনা বলতে পারি। কিভাবে পারো? তোমার সাথে থাকা জিন বলে দেয়। হি হি হি। হাসো কেন? আচ্ছা হাসবো না। শোনেন, জাফর লোকটা কিভাবে মারা গেল বলি। আমি আজ আর না করলাম না। আচ্ছা বলো। মিলি এমনভাবে বলছে যেন খুব স্বাভাবিক কোনো ঘটনা। লোকটা বাসরাতে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। লোকটার মুখ থেকে একটা বাজে গন্ধ আসছিল, হয়তো নেশা করেছে। আমার দম বন্ধ লাগতে শুরু করলো। বলা নেই কওয়া নেই, এইভাবে অচেতন কাউকে জড়িয়ে ধরলে কেমন লাগে বলুন? খুব খারাপ লাগারই কথা। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি গড় গড় করে বললাম, মানে কেউ একজন বলিয়েই নিল, জলচন্ত মেয়েটাকে মেরে ফেললেন, আর কেউ কিছু জানলো না? লোকটা সিটকে সরে গেল, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি বলেই গেলাম, আপনি ও পরিচিত, ওর সাথে বাজে কাজ করেছেন, ছেড়ে দিলে সবাইকে বলে দিত তাই না? জাফর কাঁপা কাঁপা গলায় বলল, কী সব উল্টো পাল্টো বকতেছ? সারা রাত অত্যাচার করে তারপর গলা টিপে মেরে বস্তায় করে ভোর রাতে সোজা নদীতে, লাশ কোথাও ভেসে চলে গেল, কেউ কিছুই টেরও পেল না। জাফর দাঁড়িয়ে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে খেলো, তারপর বিস্তারিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। এত বছর আগের ঘটনা আমি কিভাবে হড়হড় করে বলে দিচ্ছি তাই ভেবে থামতে শুরু করলো। ভয়ক্ত কণ্ঠে বলল, আজকে আমাদের বাসর রাত, আর তুমি ভয় দেখাচ্ছ কেন? আমি হিহি করে হেসে ফেললাম। ঘটনাটা সত্যি, সত্যি কিনা বলেন? তোমার মাথায় গোলমাল আছে। তারপর বাইরে চলে গেল। কিছুক্ষণ পর বাইরে হইচই কান্নাকাটি। জাফর স্টক করেছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এই সব বলে তুমি কি মজা পাও মিলি? জাফর লোকটার হয়তো প্রেশার হয়েছিল, বিয়েবাড়ির টেনশন, রিচ ফুড খাওয়া, তার উপর নেশা করা, এইসব কারণে স্টক করেছিল। মিলি আহত চোখে তাকালো। আপনি বিশ্বাস করেন নাই তাই তো? আমাকে বলছো আর কাউকে এইসব কথা বলো না, ঠিক আছে? মিলি আর ওইসব কথা বলেনি, কিন্তু আমি কিভাবে জানো ওই বিষয়টা মাথা থেকে সরাইতে পারছিলাম না। মিলিকে আমার একটু একটু ভয় লাগতে শুরু করলো। ও যখন আমার চোখের দিকে তাকিয়ে কিছু খোঁজে আমার ভয় করে। আমি মনে প্রাণে বলতে থাকি, মিলে যেন আমার অতীতে বলতে না পারে। ওকে আমি আর ভয় পেতে চাই না।
বিয়ের 6 মাসের মাথায় সুখবর পেলাম মিলি মা হতে চলেছে। খুশিতে আমার চোখে পানি চলে আসলো। কেউ না থাকা আমার একজন রক্তের কেউ আসবে, আমার সন্তান। মিলির প্রতি আমার ভীষণ খেয়াল রাখতে হয়। ও খুব অনুত করে, একা একা থাকতে খারাপ লাগে ওর। একদিন আমার শ্বশুর এসে মিলিকে নিয়ে গেলেন। এই সময় নাকি মেয়েদের মায়ের কাছে থাকতে হয়। নিয়মিত চেক আপ করাতে হলে ডাক্তার বললেন সব কিছুই স্বাভাবিক আছে। কিন্তু মিলির ব্যথা উঠলো ডেটের 1.5 মাস আগে। প্রচুর ব্যথা হলো সারা রাত, কিন্তু নর্মাল ডেলিভারি হলো না। কী সব জটিলতা দেখে দিল। শেষে ডাক্তাররা সিদ্ধান্ত নিল সিজার করার। অপারেশন থিয়েটারে ঢোকার আগে মিলে আমাকে ডেকে বলল, আপনার কোনো দোষ নাই, বাচ্চাটা দৌড়ে আপনার বাইকের সামনে চলে আসছিল, আপনি নিজেকে অপরাধী ভাববেন না। আমি কেঁপে উঠলাম। সেই কলেজ জীবনের ঘটনা। মামার বাইক নিয়ে বাজারে গেছি। মামার একটা ওষুধ গ্রামের ওষুধের দোকানে পাচ্ছিলাম না, তাই মামার তার বাইক নিয়ে উপজেলা পাঠালেন। মামা দোকানে ব্যস্ত। ওষুধ নিয়ে ফেরার পথে বটখালি মোড়ের গাড়ি ঘোরাতে মাত্র একটা 5 বছরের বাচ্চা হুট করে দৌড় দিয়ে এসে পড়ল বাইকের সামনে। তারপর ছিটকে একপাশে পড়ে গেল। আমি কষে ব্রেক করে দাঁড়ালাম। বাচ্চাটাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু পেছনে ফিরেই দেখলাম কিছু মানুষ হইচই করতে করতে ছুটে আসছে। ধর করে শালাকে পুঁতে ফেলবো আজ। খুব ভয় পেয়েছিলাম। জোরে বাইক টেনে চলে এসেছিলাম। পরে খবর পেয়েছিলাম বাচ্চাটা মারা গেছে। আমি চুপ করে থাকছিলাম, কাউকে কিছুই জানাইনি। কিন্তু সেই দহন আজও আমাকে তাড়া করে। কিন্তু এই কথা মিলে কিভাবে জানলো? একজন ইন্টার্ন ডাক্তার এসে জানালো রক্ত রেডি রাখতে। মা আর বাচ্চা দুজনে কনফিউশনে সিকিউরিটি গার্ড। সব চিন্তা ছেড়ে দিয়ে খোদাকে ডাকলাম, খোদা আমার মিলি আর বাচ্চাকে যেন কিছুই না হয়। ডাক্তাররা চেষ্টা করলো, কিন্তু মিলিকে বাঁচাতে পারলো না। আমার কোলে ফুটফুটে এক কন্যা সন্তান আর কিছু অমৃতের পংশন দিয়ে মিলি চলে গেল উপরে। নুজাইফার বয়স এখন 10 বছর চলছে। আমাদের বাপ বেটির সংসার বেশ ভালোই কেটে যাচ্ছে। নুসাইফা দেখতে ঠিক মিলির মতল হয়েছে। আমার মুখে ওর মায়ের গল্প শোনে। আমি যখন মিলের কথা বলি, ওর চোখ মুখে একটা আলো ছড়িয়ে পড়ে। মাকে যেন দেখতে পাচ্ছে। আমরা এখন নিজেদের বাড়িতে থাকি। চাকরি ছেড়ে দিয়েছে অনেক আগে। রোজাইফাকে বড় করতে গিয়ে চাকরি করা হয়নি, ব্যবসা শুরু করেছিলাম। এখন নিজেরই দোকান আছে। রোজাইফাকে ওর নানি নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো কীভাবে, তাই নিজেই ওকে লালন পালন করেছি। কয়েকদিন হয়েছে আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এক পরিবার উঠেছে। সেখানে প্রায় দিনই একটা বাচ্চা ছেলের চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আর ভুল করব না। খোঁজ নিয়ে জানলাম ছেলেটার নিজের মা নেই। 4-5 বছর হবে। বাবা আবার বিয়ে করেছে। সৎ মা ছেলেকে 2 চোখে দেখতে পারে না। রোজ রোজ কান্না শুনি, ভীষণ মায়া হয়। একদিন বাইরের লোকটাকে দেখতে পেয়ে বলেই ফেললাম, এতটুকু একটা ছেলেকে আপনার ওয়াইফ এইভাবে পেটায়, এ তো ঠিক না। লোকটা চটে উঠল, আরে মশাই, এটা আমার পারিবারিক বিষয়, আপনি কথা বলার কে? মা ছেলেকে শাসন করবে না? সৎ মা বলেই খারাপ লাগছে। নিজের মা হলে কেউ কিছুই বলতো না। আর কি বলবো, মন খারাপ হয়ে গেল। আরে বাচ্চা ছেলেটা। একদিন বাজার করে ফিরছিলাম, হুসাইফাও আছে। বাসায় ঢুকতে যাব, দেখলাম সিঁড়ির গোছায় ছেলেটা মলিন মুখে দাঁড়িয়ে আছে। হুসাইফাকে চকলেট কিনে দিয়েছিলাম। ও ছেলেটাকে বলল, চকলেট খাবে? আরে নাও, কিছু হবে না। আমার ভাই থাকলে ওকেও তো চকলেটের ভাগ দিতাম। ছেলেটা চকলেট হাতে নিল। ওর মুখটা হাসিতে ফুটে উঠল। হঠাৎ ওর মা এসে হাত থেকে চকলেট কেড়ে নিয়ে মারতে শুরু করলো। ফকির কথাকার, এখন মানুষের থেকে চেয়ে খাওয়া শুরু করেছিস? কি দেখাচ্ছিস? তোকে খেতে দিই না? আমি হসকে গেলাম, তাকিয়ে দেখলাম হোসাইফে একপাশে সরে গিয়ে চোখ বড় বড় করে মহিলার দিকে তাকিয়ে আছে। ওর মাথার 2 পাশে রক ফুটে উঠেছে। তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটল। মহিলাটা হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল, আর্তনাদ করতে থাকলো, উফ, মরে গেলাম, কেউ যেন কলেজাটা খামচে ধরেছে। কিছু সময় পর হোসাইফার মুখ স্বাভাবিক হয়ে গেল। ও হাসছে। আমি অবাক হয়ে দেখলাম ওকে এখন ঠিক মিলির মতো দেখতে লাগছে। সমাপ্ত। গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।